হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 10-এর ইউনিট 3 বা চ্যাপ্টার 3 যে সেকেন্ড পোয়েম আছে দ্য বল পোয়েম সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এবং পোয়েম অ্যানালিসিস করব। প্রথমে বলে নেওয়া যাক এখানে কিন্তু পুরো পোয়েমটা দেওয়া নেই। যেটা অ্যাকচুয়াল পোয়েম সেটা 25 লাইনে 25 লাইনস, বাট এখানে 18 লাইন দেওয়া আছে। এটা কে লিখেছিলেন? এটা জন ব্যারিম্যান লিখেছিলেন। তো আমরা এই 18টা লাইনেই অ্যানালিসিস করব। এটা একটা জিনিস। আর সেকেন্ড একটা জিনিস এখানে ভুল আছে, সেটা ফার্স্ট লাইনের শেষে কমা আছে, কিন্তু শেষে কমা হবে না, ওটা ফুল স্টপ হবে। এবং এই ফুল স্টপটার একটা বিশেষ সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে, সেটাও আমরা যখন পোয়েমটা অ্যানালিসিস করব তখন জানব। তাহলে এখানে যে 18টা লাইন আছে সেই 18টা লাইনকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি। প্রথমে 4টে লাইন পড়ব, তারপরে 7টা, তারপরে 7টা, এবং পরপর পড়ার পরে ইংলিশ টু বেঙ্গলি মিনিং করার পরে আমি পোয়েটিক ডিভাইস কী কী ইউজ করা হচ্ছে সেটাও বলবো। তাহলে চলো পোয়েমটা একটু পড়ে নেওয়া যাক। পড়ে নেওয়া আগে ইন্ট্রোডাকশনটা দেখে নিই কী ব্যাপারে। বলছে যে আ বয় লুজেস আ বল, হি ইজ ভেরি আপসেট। ইন্ট্রোডাকশনটা খুবই সাদামাটা। বলছে একটা ছেলে, সে তার বলটা হারিয়ে ফেলেছে এবং তার জন্য সে খুব আপসেট। তারপরে বলছেন কবি যে আ বল ডাজন্ট কস্ট মাচ নর ইজ ডিফিকাল্ট টু বাই অ্যানাদার বল। কিন্তু একটা বলের বেশি দাম নয়, এবং একটা বল কেনা হামেশাই প্রায় সব জায়গাতেই বল কিনতে পাওয়া যায়। তাহলে এরকম একটা লেস ইম্পর্ট্যান্ট, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব একটা দামি জিনিস নয়, কিন্তু তা সত্ত্বেও এটা হারিয়ে যাওয়াদের ছেলেটা এত আপসেট কেন? তাহলে এই পোয়েমটা পড়লে আমরা এই জিনিসটা বুঝতে পারবো, বা পোয়েমটা থেকে একটা বল হারিয়ে গেছে একটা ছেলের, তার যে অন্য সিগনিফিকেন্স থাকতে পারে সেটা আমরা এই পোয়েম থেকে জানি। পোয়েমটা শুরু করা যাক। ফার্স্ট লাইন আছে, হোয়াট ইজ দ্য বয় নাও হু হ্যাজ লস্ট হিজ বল? What is he to do? I saw it go, merrily bouncing down the street and then merrily over. There it is in the water. What is the boy now who has lost his ball? বলছে এই ছেলেটা যে তার বলটা হারিয়ে ফেলেছে, তার এখন কি হবে? Now what is the boy now? এটা একটা কোয়েশ্চেন। তাহলে আমরা আশা করতে পারি যে এই লাইনটা শেষে একটা কোয়েশ্চেন মার্ক, কিন্তু শেষে কোয়েশ্চেন মার্ক নেই, এটা একটা ফুল স্টপ আছে। কিন্তু এখানে ভুল ছাপা হয়েছে, এখানে কমা দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল পোয়েমটা কিন্তু ফুল স্টপ আছে। তার মানে বলা হচ্ছে যে এই ছেলেটা যে বলটা হারিয়ে ফেলেছে, সেই বলটা হারিয়ে ফেলার ফলে সামথিং ড্রামাটিক হ্যাজ হ্যাপেন। কিছু একটা এমন কিছু জিনিস সে হারিয়ে ফেলেছে যেটাকে সে আর ফিরে পাবে না, মানে দ্যাট ইজ লস্ট ফর এভার। এবং সেই জন্য ওই ফুল স্টপটাকে ইউজ করা হয়েছে ইনস্টেড অফ এ কোয়েশ্চেন মার্ক। এটার মানেটা কি তাহলে? হোয়াট ইজ দ্য বয় নাও হু হ্যাজ লস্ট হিজ বল, এটার মানেটা হচ্ছে তাহলে যে ছেলেটা তার বলটা হারিয়ে ফেলেছে, তাহলে সেই ছেলেটা এখন কি হবে? হোয়াট ইজ হি টু ডু, সে এখন কি করবে? আই স ইট গো, তার মানে এখানে থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে। ওই ছেলেটাকে কবি নিজে দেখছেন এবং ঘটনাটা আমাদেরকে বলছেন। সেটা হচ্ছে না, কবি নিজেকে বলছেন যে আমি দেখলাম সে বলটাকে চলে যেতে। Merrily bouncing down the street and then merrily over, there it is in the water. Merrily bouncing মানে খুব মনে হলো কি আনন্দে লাফাতে লাফাতে রাস্তার মধ্যে দিয়ে তারপরে গিয়ে কোথায় পড়লো? জলের মধ্যে গিয়ে পড়ে গেল। এবং এই পুরো ঘটনাটাই আমি দেখতে পেলাম। তাহলে এই 4টে লাইন থেকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন পাচ্ছি যে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলে একটা বল নিয়ে খেলছিল এবং হঠাৎ করে ছেলেটার বলটা হয়তো কোনোভাবে হাত থেকে ফসকে যায়, এবং তারপরে সেই বলটা ড্রপ করতে করতে বা লাফাতে লাফাতে জলের মধ্যে গিয়ে পড়ে। এখানে পোয়েটিক ডিভাইসগুলো একটু দেখে নিই কী কী পোয়েটিক ডিভাইস ইউজ করা হচ্ছে। না এখানে দেখো এই যে ফার্স্ট দুটো লাইন আছে না, সে দুটো লাইনে দেখো একই ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হোয়াট। যখন দুটো লাইনের শুরুতে একই ওয়ার্ড ইউজ করা হয় তাহলে এই ধরনের পোয়েটিক ডিভাইসকে বলা হয় অ্যানাফোরা। তাহলে সেখানে অ্যানাফোরা ইউজ করা হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট পোয়েটিক ডিভাইস। সেকেন্ড পোয়েটিক ডিভাইস যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাসেনেন্স। সাউন্ড ওটাকে বারবার রিপিট করা হয়েছে। কোথায়? ওখানে লেখা আছে হোয়াট ইজ দি বয় নাও হু হ্যাজ লস্ট হিজ বল। দেখো বয় নাও হু লস্ট, তাহলে এখানে ও এই ভাওয়েল সাউন্ডটাকে রিপিট করা আছে। এই ধরনের পোয়েটিক ডিভাইসকে বলে অ্যাসেনেন্স। একটা ইমেজারিও এখানে ইউজ করা যায়। কি ইমেজারি? এখানে একটা ভিজুয়াল ইমেজারি সৃষ্টি করা হয়েছে। ভিজুয়াল ইমেজারি মানে কি? এই ইমেজারির মাধ্যমে যে পড়ছে এই কবিতাটা তার মনে একটা চিত্র সে আঁকতে পারবে। কি ইমেজারি ইউজ করা হয়েছে? দেখো ওখানে বলছে যে মেরিলি বাউন্সিং ডাউন দ্য স্ট্রিট অ্যান্ড দেন মেরিলি ওভার দেয়ার ইট ইজ ইন দ্য ওয়াটার।
তাহলে এই লাইনটা যখন আমরা পড়বো তাহলে আমাদের মনে একটা চিত্র আসবে, একটা ছবি আসবে কি, যে একটা বল লাফাতে লাফাতে রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে জলের মধ্যে গিয়ে পড়লো। তাই এই ধরনের ইমেজারিকে বলে ভিজুয়াল ইমেজারি, সেটা এখানে ইউজ করা হয়েছে। আরেকটা জিনিস বা পোয়েটিক ডিভাইস ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে রেপিটেশন, মানে একই ওয়ার্ডকে রিপিট করা পরপর। এখানে দেখো হোয়াট হোয়াট এই শব্দটাকে পরপর দুবার ইউজ করা হয়েছে, তাহলে সেই জন্য এটাকে বলা হয় রেপিটেশন। আর লাস্ট একটা পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সনিফিকেশন? যখন কোনো নন লিভিং বা নন হিউম্যান জিনিসকে হিউম্যান লাইক কোয়ালিটিস দেওয়া হয়, তখন সেটাকে বলে পার্সনিফিকেশন। দেখো ওখানে লিখেছে যে মেরিলি বাউন্সিং কিসের জন্য দেওয়া হয়েছে? বল, মানে বলটাকে কী হয়েছে মেরিলি, মানে খুব আনন্দে। তাহলে বল ইজ এ নন লিভিং অবজেক্ট, তার কোনো ইমোশন নেই, তাকে কি আনন্দের একটা ইমোশন দেওয়া হয়েছে, তার মানে বলটাকে পার্সনিফিকেশন করা হয়েছে। তাহলে এই ফার্স্ট 4 লাইনসে আমরা দেখলাম এতগুলো পোয়েটিক ডিভাইস কিন্তু কবি ইউজ করেছেন। নো ইউজ টু সে ও দেয়ার আর আদার বলস, অ্যান্ড আলটিমেট শেকিং গ্রিফ ফিক্সেস দ্য বয় as he stands rigid, trembling, staring down all his young days into the harbor where his ball went. I would not intrude on him. A dime another ball is worthless now. He senses first responsibility. Now, এখানে যখন প্রথমে যখন শুরু হলো তখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল খুব হালকা একটা মৃদু খেলার ছলে একটা কবিতাকে লেখা হয়, কিন্তু 5th লাইনে এসে আমরা বুঝতে পারলাম যে এই কবিতাটার আরও অন্তর্নিহিত মিনিং আছে। এটা শুধুমাত্র একটা বলের ব্যাপারে নয়। কি বলছে 5th লাইনটা? ও নো ইউজ টু সে ও দেয়ার আর আদার বলস। বলছে আমি যদি তাকে যে এটা সান্ত্বনা দিই বা আশ্বস্ত করি যে চিন্তা করো না, আরও অনেক বল আছে, কিন্তু সেটা বলে কোনো লাভ হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো জিনিস, যেটা মেটেরিয়ালিস্টিক জিনিসই হোক বা যে কোনো মানুষ হোক বা যে কোনো জীবজন্তু হোক, তাদের সঙ্গে সবসময় আমরা একটা অ্যাটাচমেন্ট রাখি এবং সেই জিনিসের সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, সেই জিনিসের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো কোনো জিনিস যখন হারিয়ে যায় তখন সেই জিনিসটার সঙ্গে যে সমস্ত স্মৃতি জড়িয়ে থাকে সেই স্মৃতিগুলো হারিয়ে যায়। সেই স্মৃতিগুলো কিন্তু একটা নূতন বল পূরণ করতে পারবে না। সেই কথাটা কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন যে আরেকটা নূতন বল কিনে দেওয়া যায় পারলে, সেটা খুবই নগণ্য একটা জিনিস, জাস্ট একটা বল, কিন্তু এই বলটার সঙ্গে ওই ছোট ছেলেটার যে সমস্ত স্মৃতি জড়িয়ে আছে, যে সমস্ত মুহূর্ত জড়িয়ে আছে, সেগুলোকে কিন্তু আর ফিরে পাবে না সে। তার মানে একটা নতুন বল কিনে দেওয়াটা কিন্তু লাভের হবে না। অ্যান আলটিমেট শেকিং গ্রিফ ফিক্সেস দ্য বয়। এবং ঠিক মনে হচ্ছে বলছেন যে এই বয়টা, এই ছেলেটা হঠাৎ করে গ্রিফ মানে খুব প্রবল একটা হারানোর একটা বেদনা, এবং মনে হচ্ছে যে এই ছেলেটা প্রথমবারের জন্য এটা এক্সপিরিয়েন্স করছে যে হোয়াট ডাজ ইট ফিল লাইক ওয়েন ইউ লুজ সামথিং, যে তুমি যখন নিজের প্রিয় কোনো জিনিস হারিয়ে দাও তাহলে সেটার বেদনাটা কীরকম, সেইটা প্রথমবার অনুভব বা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হচ্ছে এই ছেলেটির। এবং সেই জন্য বলছে সেই ছেলেটার অভিজ্ঞতাটা কীভাবে সে রিয়্যাক্ট করছে। অ্যান্ড আলটিমেট শেকিং গ্রিফ ফিক্সেস দ্য বয়। এবং যখন সে দেখলো যে তার প্রিয় বলটা জলের মধ্যে চলে গেছে এবং সেটাকে আর ফিরে পাবে না সে, তখন হঠাৎ মধ্যে সে কী পেলো, সে ভীষণ বেদনা পেল, ব্যথা পেল, এবং সে এতটাই ব্যথা পেল যে সেটা ফিক্সেস দ্য বয়, মানে সে একদম স্থির হয়ে গেল। As he stands rigid, trembling, staring down all his young days into the harbor. না হঠাৎ করে এই বয়টার একটা বা এই ছেলেটা একটা উপলব্ধি হচ্ছে, এবং সে যখন ওই জলের দিকে তাকিয়েছিল, সেই বলটা যখন দেখছে তার থেকে দূরে চলে যাচ্ছে, তখন সেখানে দাঁড়িয়েছিল একদম স্থির হয়ে, রিজিড মানে আড়ষ্ট হয়ে, ট্রেমলিং, এবং সে তার প্রথমবার এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোনো কিছু হারিয়ে যাচ্ছে তার থেকে, কোনো একটা প্রিয় জিনিস তার থেকে হারিয়ে যাচ্ছে, যে সে কাঁপতে শুরু করেছে। এবং ঠিক এই সঙ্গে সঙ্গে এবার বোঝা যাচ্ছে যে ছেলেটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, মানে সেই বালকটা আস্তে আস্তে অ্যাডাল্টহুডে পা দিচ্ছে, মানে পরিণত হচ্ছে। সে কী হচ্ছে, সে হঠাৎ করে এটা উপলব্ধি করলো যে তার ওই বলটার সঙ্গে তার ইয়াং ডেজ, মানে তার ছোটোবেলার স্মৃতি, বা ছোটোবেলায় ওই বলটার সঙ্গে কত খেলা করেছে, সেই ইয়াং ডেজগুলো, ওই বলটা যেমন জলে পড়ে গেছে, লস্ট হয়ে গেছে ফর এভার, সেই রকমও সে হঠাৎ উপলব্ধি করলে যে তার যে ছোটোবেলার খেলার দিন বা তার যে শৈশবকাল, সেইটাও দ্যাট ইজ গন ফর এভার। এবং সে প্রথমবারের জন্য এটা উপলব্ধি করলো যে যেটা চলে গেছে
হি ইজ নট গোয়িং টু গেট দ্যাট ব্যাক। সেই তার যে স্মৃতি, সেই তার যে শৈশব, সেটাকে তার ফিরে পাওয়া যায় না, এবং সেটা সে জাস্ট রিয়েলাইজ করলো। তার মানে তো দুটো রিয়েলাইজেশন তার কিন্তু হঠাৎ করে হলো, যে একটা প্রিয় জিনিস সেটা যদি তার কাছ থেকে দূরে চলে যায় তার কীরকম একটা অভিজ্ঞতা, তার কীরকম একটা বেদনা হয় সেটা। আর একটা জিনিস তখনই সে উপলব্ধি করলো যে শুধুমাত্র সে বলটা হারায়নি, বলের সঙ্গে সঙ্গে তার শৈশবকালে যে সমস্ত স্মৃতি ছিল সেইগুলোও সে চিরতরে হারিয়ে ফেলেছে, সেগুলোকে আর সে ফেরত পাবে না। I would not intrude on him. A dime another ball is worthless now. He senses first responsibility. তখন সে কবি বলছেন যে আমি তো দেখছিলাম সব কিছু, এবং আমি আই উড নট ইনট্রুড মানে আমি বাধা দেব না, কারণ ওই বলছেন যে এইরকম, তখন উনি নিজের কথাটা চিন্তা করছেন যে প্রত্যেক মানুষকেই এই ফেজের থ্রু দিয়ে যেতে হয়, মানে এই ম্যাচুরিটির থ্রু দিয়ে যেতে হয়। প্রত্যেক মানুষের মধ্যেই এই ফেজটা, সে হঠাৎ করে রিয়েলাইজ করে যে তার শৈশব চলে গেছে, অ্যান্ড নাও সে একটা গ্রিফ বা বেদনা অনুভব করে, এবং সেইটা এই ছেলেটাকেও রিয়েলাইজ করতে হবে, এবং সেই ছেলেটাকেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। এবং যাতে এই জিনিসটা সে অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যেতে পারে, সেই জন্যই আমি তাকে ইনট্রুড করব না, বা আমি তোকে কোনো কিছু বলে সান্ত্বনাও দেবো না, বা আর একটা বল কিনে দেওয়ার চেষ্টাও করবো না। আর ডাইম অ্যানাদার বল বলে কি, একটা ডাইম মানে 10 সেন্টস, মানে 10 পয়সা লাগে একটা বল কিনতে, কিন্তু সেই ডাইমটা এখন ওয়ার্থলেস। ওই যে একই কারণ কি, শুধুমাত্র সে বলটা হারায়নি, সে এখন উপলব্ধি করেছে যে ইটস নট ইম্পর্টেন্ট। সে এতটা বেদনা কেন অনুভব করছে, নট বিকজ অফ দ্য বলটার জন্য নয়, ওই বলটা তার সঙ্গে এতদিন ছিল, এবং তার সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো, এবং তার বলটার সঙ্গে তার যে স্মৃতি জড়িয়ে ছিল, সেইটা চলে গেছে বলে তার এত বেদনা হচ্ছে, এবং সেইটা একটা ডাইম দিয়ে কেনা যায় না। তো সেই জন্য বলছে একটা ডাইম দিয়ে ওই আর একটা বল কিনে দেওয়া একটা ওয়ার্থলেস, মানে কোনো কাজ হবে না। নাও হি সেন্সেস ফার্স্ট রেসপন্সিবিলিটি, এবং কই বলেন যদি আমি ইন্ট্রোডিউস না করি তাহলে সে সেন্স করবে, মানে প্রথম তার মনে একটা অনুভূতি আসবে কিসের, একটা দায়িত্বের। সে প্রথম এটা বুঝতে শিখবে যে সে যদি কোনো জিনিসকে খুব ডিয়ারলি ভালোবাসে, বা কোনো জিনিস যদি তার খুব কাছের হয় বা তার খুব পছন্দের হয়, তাহলে তাকে আগলে রাখা বা কীভাবে যত্ন করে টেক কেয়ার করতে হয়, সেইটা সে আজকে শিখবে। দ্যাট মিনস দ্যাট বয় ইজ গোইং টু লার্ন এ লেসন। সে একটা লেসন শিখবে যে কীভাবে যদি সত্যি কোনো জিনিস তোমার প্রিয় হয়, সেটা একটা তোমার প্রিয় মানুষ হতে পারে, সেটা তোমার একটা প্রিয় কোনো জীবজন্তু বা প্যাট অ্যানিমেল হতে পারে, বা তোমার প্রিয় কোনো খেলনাও হতে পারে, যেটা তোমার কাছে খুব প্রিয়, তাহলে সেটাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট থিং। তোমাকে সেটাকে, এটা তোমার নিজের রেসপন্সিবিলিটি, এটা তোমার কর্তব্য যে সেটাকে তুমি ভালোভাবে রাখো এবং যতটা সম্ভব যত্নে রাখো, এবং সেই রেসপন্সিবিলিটিটা যাতে ওর হয়, সেই উপলব্ধিটা যাতে হয়, সেইটার জন্য আমি ওই ছেলেটিকে ইনট্রুড করব না। তাহলে সেকেন্ড এই 7টা লাইন থেকে কিন্তু আমরা একটা ডিপার মিনিং পেলাম। আর এখানে পোয়েটিক ডিভাইস কি ইউজ করা হয়েছে, একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাসিনডেটন। অ্যাসিনডেটন মানে কি, যেখানে কনজাংশনটা মিসিং থাকে। কোথায় ইউজ করেছে সেটা বলে দিই। দেখো এখানে লেখা আছে আর ডাইম অ্যান্ড আদার বল ইজ ওয়ার্থলেস। অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ছিল আর ডাইম অর অ্যান আদার বল ইজ ওয়ার্থলেস, বাট এখানে অর এই কনজাংশনটা ইউজ করা হয়নি, পরপর কমা দিয়ে ইউজ করা হয়েছে। তো এই ধরনের পোয়েটিক ডিভাইস যখন ইউজ করে তখন সেটা বলে অ্যাসিনডেটন। সেই অ্যাসিনডেটন এখানে ইউজ করা হয়েছে। আর রেপিটেশন, দেখো এই বল, এই কথাটাকে রেপিটেশন মানে একটা ওয়ার্ডকেই রিপিট করা হয়েছে, তো সেই জন্য এখানে তাহলে বলা যেতেই পারে যে রেপিটেশন আর অ্যাসিনডেটন এই দুটো পোয়েটিক ডিভাইসকে এখানে কবি ব্যারিমোর ইউজ করেছে। না পরের 7টা লাইন পড়ে নিই। In a world of possessions, people will take balls. Balls will be lost always, little boy. And no one buys a ball back. Money is external. He's learning well behind his desperate eyes. The epistemology of loss, how to stand up, knowing what every man must one day know, and most know many days, how to stand up. Now, দেখো ফার্স্ট স্ট্যান্জাতে একদম লাইট ছিল, সেকেন্ড স্ট্যান্জাতে আরও একটু ডার্ক হয়ে গেল না, থার্ড স্ট্যান্জা কিন্তু আরও গভীর এবং আরও ডার্ক, আরও বেদনাদায়ক। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা কি পেয়েছিলাম যে লস, কোনো কিছু হারিয়ে গেলে সেটা গ্রিফ, আর একটা পেয়েছিলাম যে কোনো কিছু যদি তোমার খুব কাছের হয় সেটাকে আগলে রাখতে হয়, না হলে সেটা যখন হারিয়ে যায় তখন খুব ব্যথা হয়। থার্ডে বলছে ইন এ ওয়ার্ল্ড অফ পজেশন, কিন্তু আমরা যে পৃথিবীর হচ্ছে পজেশন মানে
বলা যেতে পারে সম্পত্তি। তো বলছে এই যে আমাদের পৃথিবীতে কী হয়েছে, আমার হচ্ছে এই যে পৃথিবী, আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, সেখানে হচ্ছে পজেশন, মানে আমাদের অধিকার আছে কোনো জিনিসের ওপরে, কোনো সেটা জিনিস হতে পারে বা কোনো মানুষের ওপরেও হতে পারে। পিপল উইল টেক বলস, মানুষ তোমার কাছ থেকে বলস নিয়ে নেবে না। এখানে বল এটা কি রিপ্রেজেন্ট করছে, সেই বলটা রিপ্রেজেন্ট করে তিনটে জিনিস। একটা হচ্ছে হতে পারে কোনো নন লিভিং অবজেক্ট, হতে পারে কোনো অ্যানিমাল, আর হতে পারে কোনো হিউম্যান বিং। তো বলছে মানুষ কিন্তু হামেশাই তোমাদের কাছ থেকে এগুলো ছিনিয়ে নেবে। অ্যান্ড বলস উইল বি লস্ট অলওয়েজ লিটল বয়। এবং লিটল বয় মানে এইবারে কবি ওই লিটল বয়টার সঙ্গেই কথা বলছেন, মানে ওকে উদ্দেশ্য করেই বলছেন এবং বলছেন লিটল বয় পিপল উইল টেক বলস, হয় মানুষ নিয়ে নেবে তোমার কাছ থেকে, আর না হলে বলস উইল বি লস্ট, না হলে সেগুলো নিজের থেকেই চলে যাবে। তার মানে এখানে কবি কি হিন্ট দিচ্ছেন, ডেথ অফ ইয়োর ক্লোজ পার্সন, মানে তুমি যার সঙ্গে খুব ক্লোজ, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার ক্লোজড ওয়ান্স, তোমার লাভড ওয়ান্স, তারা কিন্তু কোনো না কোনো সময় তোমার থেকে দূরে চলে যাবে। দ্যাট মিনস দে উইল বি গন। ফর এক্সাম্পল your parents are not going to live with you forever. তোমার পেরেন্টস যাকে তুমি ভালোবাসো তারা কিন্তু সবসময় তোমার সঙ্গে থাকবে না। দে উইল ডাই ওয়ান ডে, তারাও কিন্তু একদিন ছেড়ে চলে যাবে। দ্যাট মিনস ডেথ, এখানে মৃত্যুর কথা বলা হচ্ছে। মানে আর পিপল উইল টেক বলস মানে মানুষ তোমার কাছ থেকে নিয়ে নেবে। এরকমও হয় অনেক সময়, দুর্ঘটনার ক্ষেত্রেও হতে পারে। এখানে হয়তো কবি এখানে হিন্ট দিচ্ছেন যে দুর্ঘটনা হলো কোনো একটা, এবং সেখানে হয়তো তুমি কোনো তোমার লাভড ওয়ান বা ডিয়ার ওয়ানকে হারিয়ে ফেললে, বা কোনো একটা রোগ ব্যাধি হলো বা বয়সজনিত কারণেই হোক, সে কি হলো, মারা গেল। অ্যান্ড নো ওয়ান বাইজ আ বল ব্যাক, এবং উনি বলছেন যে একবার যদি যে কেউ মারা যায় তাকে তো আর ফেরত পাওয়া যায় না। তো সেই কথাটা উনি এখান থেকে বলছেন নো ওয়ান বাইজ আ বল ব্যাক, কেউ আর বল কিনে নেয় না। এরকম তো হয় না যে কেউ মারা গেছে সেটাকে আবার ফেরত পাওয়া যায়। মানি ইজ এক্সটার্নাল, এখানে বলছেন মানি ইজ এক্সটার্নাল মানে মানিটা হচ্ছে বহির্ভূত, মানে কি টাকা এখানে ম্যাটার করে না। সো ইফ সামথিং ইজ গন বা স্পেশালি ইফ সামওয়ান ইজ গন, দ্যাট পার্সন ইজ গন ফর এভার, সব সময়ের জন্য চলে যায়, টাকা দিয়েও তাকে ফেরত পাওয়া যায় না। বা যদি আমি ফর এক্সাম্পল আমি যদি কি সাপোজ, এটা তো মানুষের ক্ষেত্রে হলো, আমি যদি একটা নন লিভিং থিংই নিই, ফর এক্সাম্পল এখানে যে বলটার কথা নেওয়া আছে, সেই বলটাও একবার চলে গেলে কিন্তু টাকা দিয়ে ফেরত পাওয়া যায় না, বিকজ আমরা এখানে ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ডার্ডে পড়েছি সেই বলটার সঙ্গে যা যা স্মৃতি জড়িয়ে আছে সেইগুলোকে কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। তাহলে মানি ইজ অবভিয়াসলি এক্সটার্নাল। হি ইজ লার্নিং ওয়েল বিহাইন্ড হিজ ডেসপারেট আইজ, বলছে এবং এই পুরো উপলব্ধিটাই সে করছে, সে শিখছে। ওয়েল বিহাইন্ড হিজ ডেসপারেট আইজ মানে তার চোখের সামনে এই যে ঘটনাটা হচ্ছে সেই ঘটনার সঙ্গেও সব কিছুকে রিলেট করতে পারছে, যে তাহলে তো আমার সঙ্গেও এই জিনিসটা হবে। তার মানে বোঝা যাচ্ছে ওই ছেলেটার মধ্যে একটা এই মুহূর্তে ম্যাচুরিটি আসছে, ওর মধ্যে একটা নতুন উপলব্ধি আসছে। দি এপিস্টেমোলজি অফ লস। Guys, epistemology does not mean knowledge. Epistemology মানে নলেজ নয়, এর মানে হচ্ছে থিওরি অফ নলেজ। তাহলে দি এপিস্টেমোলজি অফ লস মানে হচ্ছে এই যে কোনো কিছু হারিয়ে যাওয়া, এবং সেই হারিয়ে যাওয়ার যে গ্রিফ, তার যে অভিজ্ঞতা, সেইটার সঙ্গে তুমি যদি অবগত হও, তাহলে সেই পুরো অভিজ্ঞতাটাকে বা সেই পুরো নলেজটাকে বলা হয় এপিস্টেমোলজি অফ লস। That means epistemology means not knowledge, it's a theory of knowledge. Now এই থেকে তুমি কি পাবে, how to stand up, এখান থেকে তোমাকে আরও কি নলেজ নিতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি ফার্স্ট থিং ইউ নিড টু রিয়েলাইজ কি সব কিছু সব সময়ের জন্য থাকবে না, তোমার কাছে তোমার ডিয়ার ওয়ান্স, তোমার লাভড ওয়ান্স দূরে চলে যাবে, এবং এরা চলে গেলেও সব কিছুকে তোমাকে ইউ হ্যাভ টু কোপ আপ উইথ এভরিথিং, সব কিছুর সঙ্গে তোমাকে কোপ আপ করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ, মিনস তোমার ভেঙে পড়লে চলবে না, এটাকে ন্যাচারালি মেনে নিতে হবে যে এটাই পৃথিবীর নিয়ম, দিস ইজ এ ন্যাচারাল ফেনামেনা। ইফ ইউ আর অ্যালাইভ সামডে ইউ হ্যাভ টু গো, মানে তুমি যদি বেঁচে আছো তাহলে একদিন না একদিন তোমাকেও যেতে হবে। তো এই চির সত্যটাকে আমাকে মেনে নিতে হবে, মেনে নেওয়ার পরে এই যে আমাদের ডিয়ার ওয়ান্স বা লাভড ওয়ান্স বা আওয়ার ফ্যামিলি মেম্বার্স বা আওয়ার রিলেটিভস, তারা যখন চলে যাবে আমাদেরকে ছেড়ে, সেই লসটাকে
আমাকে রিয়েলাইজ করতে হবে এবং সেটাকে প্র্যাকটিক্যালি ভেবে আবার আমাদেরকে আমাদের নর্মাল লাইফ লিড করতে হবে। নোয়িং দ্যাট এভরি ম্যান মাস্ট ওয়ান ডে নো, যে নোয়িং দ্যাট মানে এই উপলব্ধিটা তোমাকে হতে হবে, যেটা প্রত্যেক মানুষেরই অবশ্যই হওয়া উচিত, যে সবাই চিরতরের জন্য থাকে না। অ্যান্ড মোস্ট নো মেনি ডেজ হাউ টু স্ট্যান্ড আপ। এবং এই যে উপলব্ধি, এবং এখানে জন ব্যারিম্যান এটাও বলছেন যে এত সোজা নয় এই উপলব্ধিটা হওয়া। মোস্ট নো মেনি ডেজ, এবং অনেকের এই উপলব্ধিটা হতে অনেক সময় লাগে। সো ইফ ইউ আর টেকিং ইউর টাইম দ্যাটস ফাইন, তুমি যদি সময় লাগে তোমার এটা উপলব্ধিটা হতে দ্যাটস ফাইন, বাট উপলব্ধিটা হওয়াটা জরুরি। কি উপলব্ধি হওয়া? হাউ টু স্ট্যান্ড আপ মিনস এই সব কিছু, এই সেটব্যাকস, এই ফ্রাস্ট্রেশন, এই গ্রিফ মানে এই যে চরম বেদনা, মানে আলটিমেট লস, মানে আমার কাছ থেকে কিছু একটা হারিয়ে গেল, সে হারিয়ে যাওয়ার যে বেদনা, এবং সেটা হতে পারে কি তোমার স্মৃতি হতে পারে, এই যে তোমার শৈশব হারিয়ে গেল সেইটাও একটা খুব বড় একটা বেদনা, যে তুমি ওই শৈশবটাকে আর ফিরে পাবে না, বা তোমার লাভড ওয়ান, ডিয়ার ওয়ান্স তোমার থেকে হারিয়ে গেল, মানে তারা কোনো কারণে মারা গেছে, তাদেরকে তুমি আর ফিরে পাবে না। এই যে দিস ইজ কল্ড এপিস্টেমোলজি অফ লস। এই যে হারিয়ে যাওয়ার একটা যে বেদনা, হারিয়ে যাওয়ার একটা যে অভিজ্ঞতা, সেইটাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট দিস ইজ নর্মাল, ইট হ্যাপেন্স উইথ এভরিওয়ান, প্রত্যেক মানুষের সঙ্গে এটা হয়, এবং ইউ শুড টেক ইউর টাইম, এবং তোমাকে এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে, এবং এটা রিয়েলাইজ করতে অনেক সময় লাগলেও ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট, অ্যান্ড দেন তোমাকে এটাও আস্তে আস্তে শিখতে হবে যে সব কিছুকে আমাকে রিয়েলাইজ করে হাউ ক্যান আই লিড আ নর্মাল লাইফ। তো তাহলে বোঝা যাচ্ছে যে জন ব্যারিম্যান কিন্তু আরও ডার্ক একটা রিয়ালিটি আমাদেরকে দিচ্ছে, এবং সেটার সঙ্গে আমরা সবাই রিলেট করতে পারি। আমরা সবাই এরকম হয়, আমরা যত বয়স হয় তত দেখি যে আমাদের কাছের যারা লোক আছে তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, বা আমার যখন শৈশব থেকে যখন আমি ইয়াং হলাম, তখন আমি শৈশবকালটাকে যে আমার চলে গেছে, এবং সেই রিয়েলাইজেশনটা যখন হলো, সো ইট ওয়াজ মাই এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ ডার্ক, যে আমি আর এমন একটা জিনিস আমার থেকে চলে গেছে সেটা আমি আর ফিরে পাবো না। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট, এটাকে কীভাবে ফেস করবো সেটাই বলছেন জন ব্যারিম্যান। জন ব্যারিম্যান বলছেন দিস ইজ ন্যাচারাল ফেনোমেনা, পৃথিবীতে প্রত্যেকের সঙ্গেই এটা হয়ে থাকে এবং সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ওকে, তাহলে এখানে আমরা এটাই দ্য বল পোয়েম থেকে জানতে পারলাম। গাইজ এখানে পোয়েটিক ডিভাইস কী কী ইউজ করা হচ্ছে একটু দেখে নিই এই লাস্ট 7টা লাইনের মধ্যে। গাইজ এখানে লাস্ট 7টা লাইনের মধ্যে ফার্স্ট যে পোয়েটিক ডিভাইস ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যালিটারেশন। গাইজ অ্যালিটারেশন কোথায় ইউজ করা হয়েছে? অ্যালিটারেশন মানে হচ্ছে, অ্যাসেনেন্স মানে হচ্ছিল রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস, আর অ্যালিটারেশন হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস। এখানে বি বা এই কনসোনেন্ট সাউন্ডটাকে রিপিট করা হচ্ছে। কোথায়? ওখানে লেখা আছে দেখো, বাইজ আ বল ব্যাক। তাহলে এখানে পরপর বি এই কনসোনেন্ট সাউন্ডটাকে রিপিট করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যালিটারেশন। অ্যাসোনেন্সে ইউজ করা হয়েছে, কোন ভাওয়েল সাউন্ডটাকে রিপিট করা হচ্ছে? ই। দেখো ওখানে একটা লাইন আছে, লেখা আছে হি ইজ লার্নিং ওয়েল বিহাইন্ড হিজ ডেসপারেট আইজ। দেখো হি, এটা তো ই আছে, লার্নিং ওয়েল বিহাইন্ড ডেসপারেট আইজ, তো এটাকে অ্যাসেনেন্স বলা হয়। রিপিটেশন ইউজ করা আছে, দেখো এই বল শব্দটাকে রিপিট করা আছে, তো আমরা রিপিটেশন ইউজ করা আছে। সিম্বলিজম ইউজ করা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পপুলার ইন পোয়েমস। কি সিম্বলিজম ইউজ করা আছে? দেখো এখানে লেখা আছে হিয়ার বল ইজ এ সিম্বল অফ চাইল্ডহুড। আমরা এখানে দেখতে পেলাম বল সেটা কিসের সিম্বল? একটা চাইল্ডহুডের সিম্বল হিসেবে ধরা যায়, কারণ বলটা যখন জলের মধ্যে চলে গেল তখন হঠাৎ করে ছেলেটার কি রিয়েলাইজ হলো যে শুধুমাত্র বলটা চলে গেছে তাই নয়, ওই বলটার সঙ্গে সঙ্গে তার শৈশবটাও চলে গেছে, এবং সে এখন শৈশব থেকে ট্রান্সফরমেশন হয়ে একটা নূতন মানে যৌবনে পা দিচ্ছে, এবং সেটাতে তার একটা লস হচ্ছে যে আই হ্যাভ লস্ট মাই চাইল্ডহুড। তাহলে এখানে বলটার সঙ্গে চাইল্ডহুডটাকে তুলনা করা হয়েছে, এই ধরনের তুলনা করা হলে সেটাকে বলা হয় সিম্বলিজম। সেটাকে অবভিয়াসলি এখানে ইউজ করা হয়েছে এবং খুব স্কিলফুলি কিন্তু ইউজ করেছেন। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপস্ট্রফে। অ্যাপস্ট্রফের কনসেপ্টটা হচ্ছে যে এমন কাউকে অ্যাড্রেস করে কিছু বলা যে আসলে সেখানে উপস্থিত নেই, এই ধরনের স্টাইলকে বলা হয় অ্যাপস্ট্রফে। দেখো ওখানে ওই লিটল বয় বলা হয়েছে না, একটা লাইন আছে না, বলস উইল বি লস্ট অলওয়েজ লিটল বয়। তাহলে লিটল বয় যে আদতে সেখানে তো প্রেজেন্ট নেই, কিন্তু তাও কবি ওই লিটল বয়কে উদ্দেশ্য করে কিছু বলছেন।
তাহলে এই ধরনের লিটারেরি ডিভাইসকে বলা হয় অ্যাপস্ট্রফি। তাহলে এখানে অ্যাপস্ট্রফি এই লিটারেরি ডিভাইসটাকেও ইউজ করা হয়েছে। তাহলে আমরা পোয়েটিক ডিভাইসগুলো পেয়ে গেলাম, মিনিংটাও মোটামুটি জেনে নিলাম। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।